সালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা রসায়ন তৃতীয় পত্রটা শুরু করব, যে আমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড যে ক্লাসগুলো চলতেছিল সেই তারই ধারাবাহিকতায় আজকে আমরা পরিবেশ রসায়ন অধ্যায়টা পড়ব। ঠিক আছে, এই অধ্যায়টা যথেষ্ট বড় একটা অধ্যায়, অ্যান্ড এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, প্রতিবারই আসে। ঠিক আছে, তো যতটুকু আমি দাগাই দিব বা যতটুকুই পড়াবো তার মধ্যে থেকে সব প্রশ্ন আসবে। ঠিক আছে, মেডিকেল বলো এইচএসসি বলো এর মধ্যে থেকে আসবে। তো চলো শুরু করি। ঠিক আছে, বড় অধ্যায় শুরু করি। তো প্রথমে এখানে দেখবা, আমি যতটুকু দাগাই দিব ততটুকুই পড়বা। প্রথমে যে নাইট্রোজেন গ্যাস, তোমরা এগুলো জানো যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাস কত সব থেকে বেশি, সেটা হলো কত 78%। অক্সিজেন আছে কত প্রায় 21%। কার্বন ডাইঅক্সাইড হলো 0.03%। ঠিক আছে, আরেকটা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সব থেকে বেশি থাকে কোনটা কত, আর্গন। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সব থেকে বেশি থাকে হলো আর্গন। ঠিক আছে, হয়তো বা পয়েন্ট দেখবে 93 বা এরকম কিছু একটা। তাহলে একটু কিন্তু মনে রাখবে। এরপর এখন অনেক কিছু আছে, এগুলো দরকার নেই। এখানে যে পৃথিবীর একটা গড় তাপমাত্রা বলছে এত তাপমাত্রা, এটা অনেক আগে আসছিল, বাট ইম্পর্টেন্ট না। এখানে একবারে যাও, একবার এখন স্তরগুলা দেখো। বায়ুমণ্ডলে 4টা স্তর আছে। ঠিক আছে, বায়ুমণ্ডলে 4টা স্তর আছে দেখবা। এই যে এখানে একটা বক্স আছে, এই যে এই বক্সটা, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার কত, ভূমি থেকে 15 কিলোমিটার। 15 থেকে 50 হলো কি স্ট্র্যাটোস্ফিয়ার। 50 থেকে 85 হলো মেসোস্ফিয়ার। 85 থেকে 500 হলো কি থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলের অস্তিত্ব ধরা হয় যে 500 কিলোমিটার পর্যন্তই আছে, এর উপরে নাই, এরকম ধরা হয়। তাহলে 4টা রেঞ্জটা মনে রাখবা। এরপরে দেখো তাপমাত্রা, নর্মালি যত উপরে যাবে তাপমাত্রা প্রথমটায় কমবে, বাড়বে, কমবে, বাড়বে। ঠিক আছে, তাহলে প্রথমে কমে, তারপরে বাড়ে, আবার কমে, আবার বাড়ে। তাহলে লাস্ট কমলো কোথায়, 3 নম্বরে না? তাহলে 3 নম্বরটারে আমরা কি বলছি, কত শীতলতম। শীতলতম। তাহলে এমসিকিউ আসে সব থেকে শীতলতম স্তর কোনটা, মেসোস্ফিয়ার। আর সব থেকে উষ্ণ কোনটা করতো, এই যে থার্মোস্ফিয়ার, সবচেয়ে উষ্ণ, সবচেয়ে উষ্ণ। ঠিক আছে, যেহেতু এটা সূর্যের খুব কাছাকাছি থেকে এটা উষ্ণ। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে তো উষ্ণ, বাট সব থেকে না। স্ট্র্যাটোস্ফিয়ারে এই যে তাপমাত্রা বাড়তেছে এটার পিছনে মেইনলি দেয় কি, কত ওজন। মেইনলি দেখি ওজন, এই ওজনটা সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে। তাহলে এখান থেকে কয়েকটা জিনিস পড়লে কিন্তু শেষ, চাপ পড়া দরকার নেই। তাপমাত্রা পড়বা, পরিসর পড়বা, আর হলো কয়েকটা, একটা হলো ওজন স্তর, একটা হলো কি শীতলতম স্তর, আর একটা হলো সব থেকে বেশি যে তাপমাত্রা থাকে। ঠিক আছে, এখন ভিতরে আরো একটা দুইটা কথা আছে, আমি খুবই অল্প দাগাই দিব, জিনিসগুলো একটু ভালো করে পড়বা। তাহলে দেখো ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ার তো ভূমি থেকে 15টাতে দেখলেই, এখানে একটা মনে রাখবা, যত ঝড় ঝন্ডা যত যা কিছু আছে সব এখানেই হয়। এই জায়গা দিয়ে বিমান চলাচল করে, এই জন্য একে ক্ষুব্ধ মন্ডল বলে। এই 3টা জিনিস, তাহলে ঝড় ঝন্ডা সবকিছু চলে, এই জন্য একটা ক্ষুব্ধ অবস্থায় থাকে, এটার বলে ক্ষুব্ধ মন্ডল। ঠিক আছে, আর এই দিক দিয়ে বিমান চলে, শেষ। অপরদিকে স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু শান্ত। ঠিক আছে, এখানে ঝড় বৃষ্টি কোনো কিছু হয় না, 2 নাম্বার যে স্তরটা আছে, এই জন্য এটাকে কি বলে, শান্ত মন্ডল বলে। ঠিক আছে, এই জায়গাতে জেট বিমান চলাচল করে। তাহলে নর্মাল বিমান চলাচল করছে ট্রপোস্ফিয়ার, বাট জেট বিমান চলাচল করছে এটাতে। ঠিক আছে, এই যে বললাম না স্ট্র্যাটোস্ফিয়ারে কি কত, মেইনলি ওজন, এর জন্য তাপমাত্রা আসলে বাড়তেছে। ঠিক আছে, আর এই যে শীতলতম স্থান কোনটা, মেসোস্ফিয়ার। ঠিক আছে, শেষ। আর থার্মোস্ফিয়ারে দেখবা, থার্মোস্ফিয়ারের কি কি আয়ন থাকে দেখো, এই যে এই কয়েকটা আসলে আয়ন থাকে। আর এর উপরের দিকে, থার্মোস্ফিয়ারের উপরের যে পার্টটা, এইটাতে আবার এক্সোস্ফিয়ার বলে, যেখানে মেনলি দুইটা গ্যাস থাকে, হাইড্রোজেন আর হিলিয়াম। এগুলো সব থেকে বেশি থাকে। শেষ, এখানকার পড়া এখানে শেষ। ঠিক আছে, আমরা খুবই অল্প অল্প কিছু জিনিস পড়বো। ওজোন স্তরের গুরুত্ব কি, ওজোন স্তর কি, সূর্যের অতিবেগুনি রশ্মিগুলো আটকায় রাখছে, এটা নর্মালি জানো। এগুলো দরকার নেই, এগুলা দরকার নেই। ঘূর্ণিঝড় জলশস্য এগুলা দরকার নেই। একটা তাপমাত্রা আছে 27 ডিগ্রি বা 80 ডিগ্রি ফারেনহাইট, সমুদ্রের তলদেশে এই পরিমাণ তাপমাত্রা থাকা লাগে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য। এরপরে এগুলা কোনো কিছুই দরকার নাই, কোনো কিছুই দরকার নাই। এই যে গ্যাসের অণু, আকৃতি, আয়তন, গ্যাসের নর্মালি আকৃতি কি সবগুলা একই, তাই না? গ্যাসের একটা ঘনত্ব থাকে, গ্যাসের ঘনত্ব দেখো, চাপ বাড়াইলে ঘনত্ব বাড়ে। মনে রাখবা, এই যে রো, চাপ মানে এই ঘনত্ব মানে কি, রো না? এই রোটা পি এর সমানুপাতিক বা টি এর ব্যস্তানুপাতিক। রো দেখতে কি পি এর মতো না, এই জন্য পি আর রো সেম, মানে কি সমানুপাতিক। তার মানে চাপ বাড়াইলে ঘনত্ব বাড়বে, আর তাপমাত্রা বাড়াইলে ঘনত্ব কমবে, উল্টা। ঠিক আছে, তাহলে তাপমাত্রার সাথে কিন্তু চাপ, ওই রো আর রো এর মতো দেখতে পি, দুইজনেই কিন্তু ব্যস্তানুপাতিক। ঠিক আছে, সমসত্ব মিশ্রণ তৈরি করে এটা। এবার আসে গ্যাসের সূত্র, কি কি সূত্র আছে। এখানে কয়েকটা একক আছে দেখো, 1 মিটার কিউব সমান 10⁻³ ডিএম কিউব সমান 10⁻³ লিটার। তার মানে ডিএম কিউব যা লিটারও তা, তাহলে এইটা একটু মনে রাখো। ঠিক আছে, এই যে এই লাইনটা 1 মিটার কিউব, মিটার কিউব হলো কি এসআই একক, এসআই এককে আয়তনের একক কি, কত, এসআই পদ্ধতিতে আয়তনের একক হলো মিটার কিউব। তাহলে 1 মিটার কিউব আর 1 লিটার খুবই আসে। তাহলে মিটার কিউব থাকলে আমি কি করব, 10⁻³ দ্বারা গুণ করলে লিটার পাবো। আর লিটার থেকে যদি আমি মিটারে আনতে চাই তাহলে 10⁻³ দ্বারা গুণ।
বুঝো নাই? তাহলে 1 মিটার কিউব সমান কত? 10 টু দি পাওয়ার 3 লিটার। মিটার কিউব অবশ্যই বড়, তাহলে 1 লিটার সমান কত? 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব, তাই না? যদি লিটার থাকে মিটার কিউবে আনতে চাও তাহলে কি 10 টু দি পাওয়ার -3 দ্বারা গুণ করবা, এটাই। আর এমএল যা সিএম কিউবও তাই, ঠিক আছে? তাহলে 1 লিটার সমান কি 1000 এমএল, তার মানে কি 1000 সিএম কিউব। আর ডিএম কিউব যা আর আমার লিটার কিন্তু তাই একই, ঠিক আছে? তাহলে 1 মিটার কিউব যদি 1000 ডিএম কিউব হয় তার মানে 1000 লিটার, বুঝছো? আর চাপের একটা আছে, চাপের হলো কি, চাপের এসআই একক কত? প্যাসকেল, যেটা আমরা কি নিউটন পার মিটার স্কয়ার দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তাহলে এইখানে দেখো একটা জিনিস আছে, সেটা হলো 1 এটিএম সমান কত? 101.325 কোন 10 টু দি পাওয়ার 3 নিউটন মিটার স্কয়ার। আর 101.325 কিলো প্যাসকেল, মানে 101.325, 101 এর পরে যদি পয়েন্ট দেয় এটা, আর যদি এই পয়েন্টটা না দেয় তাহলে কি হবে? 101.325, তাই না? মানে 1.01 গুণন 10 টু দি পাওয়ার 5 হইতো, ওইটা হইতো প্যাসকেল, বুঝছো না? আর আরেকটা আছে নিচের যে লাইনটা, এইটা হলো মেইনলি মনে রাখা লাগবে, এইটা হলো ইম্পর্টেন্ট। 1 এটিএম সমান 760 মিলিমিটার, বলে যত মিলিমিটারই থাক সেটা 760 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে এটিএম পাবো 101.325 কিলো প্যাসকেল। আর এই যে 101 পয়েন্ট, দেখো পয়েন্ট আবার 10 টু দি পাওয়ার 3 দেওয়া, তার মানে তুমি কি 1.01325, মানে একবারে তুমি 101 325 এভাবে লিখতে পারো, কোনো পয়েন্ট দেওয়ার দরকার নেই, 101 325 বা একের পর যদি পয়েন্ট দাও তাহলে 10 টু দি পাওয়ার 5 দিবা। আর 760 টর, তাহলে দেখো এই যে মিলিমিটার মার্কারি যা, আমার টরও কিন্তু তাই, তাহলে 1 এটিএম সমান 760 মিলিমিটার যেহেতু তার মানে 760 টর। আবার এটিএম যা, আমার বারও কিন্তু তাই, তাহলে 1 এটিএম মানে 1 বার, ঠিক আছে? এবার এখানে এসটিপি একটা কথা আছে আর এসিটিপি একটা কথা আছে। এসটিপি মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, প্রমাণ তাপমাত্রা ও চাপ। এই ক্ষেত্রে তাপমাত্রা হলো 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে কত? 273 কেলভিন। আর চাপ হলো 1 এটিএম বা এত। এই ক্ষেত্রে আয়তন কত? 22.4 লিটার, একদম মুখস্থ, এটা ছোটবেলা থেকে জানো। আর এসিটিভি মানে এই ক্ষেত্রে তাপমাত্রা হলো কক্ষ তাপমাত্রা আর রুম টেম্পারেচার, মানে 25 ডিগ্রি। নরমালি আমাদের কক্ষের তাপমাত্রা এরকমই তো থাকে, তার মানে 298 কেলভিন। আর চাপ হলো 100 কিলো প্যাসকেল। এই ক্ষেত্রে আয়তন হলো 24.789, তাহলে একটা হলো 22.4 আর একটা হলো 24.789, একটা 0 ডিগ্রি আর একটা হলো 25 ডিগ্রি। একটা 1 এটিএম বা 101.325 কিলো প্যাসকেল আর একটা হলো 100 প্যাসকেল, 100 কিলো প্যাসকেল, মানে একের থেকে একটু কম। এবার দেখো এখানে বয়েলের সূত্র, এখানে কয়েকটা সূত্র দিছে। আচ্ছা, বয়েলের সূত্রকে কি বলে? সমস্য। বয়েল মানে কি? বয়েল মানে হলো তাপমাত্রা, তার মানে তাপমাত্রা এখানে স্থির থাকে। তাপমাত্রা স্থির থাকলে মানে কি? উষ্ণতা স্থির, মানে কি? আইসোথার্ম, ঠিক আছে? আচ্ছা, এগুলোর আমি তোমার একবার এখানে একটু বলতেছি, দেখো। আমরা সূত্র জানি কি? কত? P1V1/T1 সমান কি P2V2/T2, এই সূত্রটা তো জানি, সমন্বয় সূত্র। এটা হলো কি? সমন্বয় সূত্র। এখান থেকে যত সূত্র আছে সবগুলো চলে আসবে। দেখো, বয়েল বয়েল মানে কি? তাপমাত্রা, তার মানে তাপমাত্রা স্থির। তাহলে এখান থেকে তাপমাত্রাটা বাদ দাও, তাহলে থাকে কি? কত? P1V1 ইকুয়াল P2V2, তাহলে এটা হলো কি? বয়েল। বয়েল, তার মানে বয়েলে কি স্থির ছিল? টি স্থির ছিল, ঠিক আছে? এবার তুমি চার্লস, চার্লস মানে চ মানে কি? চাপ সমান চার্লস। চার্লস মানে চ মানে কি? চাপ, মানে পি স্থির। তাহলে পি এখানে সরাই ফেলো, তাহলে পি যদি সরাও তাহলে কি হবে? V1/T1 ইকুয়াল কি? V2/T2, ঠিক আছে? বাকি থাকলো কি? কত? তাহলে বাকি এখন আয়তন স্থির ধরতে হবে, তাই না? কারণ তাপমাত্রা স্থির ধরলা, চাপ স্থির ধরলে, এবার আয়তন স্থির। তাহলে এটারে বলে গে লুসাক। কি বলে? গে লুসাক। তাহলে তার হলো আয়তন স্থির। তাহলে আয়তনটারে সরাই দাও, তাহলে কি হবে? P1/T1 P2/T2, ঠিক আছে? আরেকটা আছে কি? হতো অ্যাভোগাড্রোর সূত্র, আয়তন সমানুপাতিক n। এটা হলো মানে যার মোল সংখ্যা বেশি তার আয়তন বেশি, এটার বলে অ্যাভোগাড্রোর সূত্র। শেষ, এই কয়টাই তো সূত্র, অ্যাভোগাড্রো, ঠিক আছে? এখন একটা কথা শোনো, এখানে পি আর ভি দেখো ব্যস্তানুপাতিক, তাই না? পি এর সাথে ভি1 গুণ আছে, তাহলে ভি1টা যদি সমান চিহ্নের এই পাশে যায় তাহলে ভাগ হবে, তাহলে পি1 আর ভি1 কি? ব্যস্তানুপাতিক। তাহলে কেবল পি কমা ভি হলো ব্যস্তানুপাতিক, পি আর ভি ব্যস্তানুপাতিক, বাকি দুনিয়ার সবই সমানুপাতিক। ক্লিয়ার? তাহলে পি আর ভি ব্যস্তানুপাতিক মানে বলের সাথে ব্যস্তানুপাতিক, বাকি সবই কিন্তু সমানুপাতিক। দেখো বাকি সবই সমানুপাতিক, ঠিক আছে? তাহলে বয়েলের সূত্রকে আইসোথর্ম বলে। তাহলে পি আর ভি ব্যস্তানুপাতিক, বাকি সবই সমানুপাতিক, পি আর ভি বাদে যাই বল। তাহলে পি আর ভি ব্যস্তানুপাতিক, দেখো এই যে পি আর ভি কি ব্যস্তানুপাতিক, বাট পি আর 1/v কিন্তু সমানুপাতিক, তাই না? ভি এর সাথে ব্যস্তানুপাতিক থাকলে 1/t কিন্তু সমানুপাতিক। তাহলে এখানে যত লেখচিত্রগুলো আছে
সবগুলো দেখবে এগুলো আসলে মিলতেছে। ঠিক আছে, এগুলো লেখা যেগুলো দেখবে সব কটা মিলে গেছে। তাহলে এবার ওখানে একটা জিনিস দেখলা, এবার দেখো আমরা জানি পিভি ইকুয়াল কি কত এনআরটি, তাই না? তাহলে পিভি সমান এন সমান কি লেখা যায় ডাব্লিউ বাই এম, তাই না? ভর বাই আণবিক ভর ইন্টু আরটি। তাহলে এই পি এম এই পাশে রাখলাম আর ডাব্লিউ এর নিচে ভি দিলাম, এখানে আরটি। ডাব্লিউ বাই এম মানে কি কত, ভর বাই আয়তন মানে কি কত, ঘনত্ব না? ঘনত্ব মানে কি রো, তার মানে রো। এই ঘনত্ব সমান তাহলে কি হইতেছে কত, পি এম বাই আরটি। তাহলে এই যে ঘনত্বটা দেখো ওই যে পি এর সমানুপাতিক না, আর তাপমাত্রার কি ব্যস্তানুপাতিক না? তাহলে এটাই তো আমরা একটু আগে লিখছিলাম, তাই না? তাহলে এখানে দেখো বেশ কিছু সূত্র দিচ্ছে, এই সূত্র দিয়ে কিন্তু হবে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সূত্র। ভাই দেখো তাহলে P1 P2, এই দেখো P1 এই পাশে, ডান পাশে দেখো D1, তার মানে কি সমানুপাতিক বুঝাইতেছে। তো আমরা দেখলামই যে উপরে আসলে সমানুপাতিক। তাহলে D1 মানে ঘনত্ব বুঝাইছে, আমরা রো দ্বারা বুঝাইছি আর ডি দ্বারা বুঝাইছি, কারণ এটা সমানুপাতিক। ঠিক আছে, সমানুপাতিক হলে কি এই পাশে 1 ডান পাশে 1, ঠিক আছে, ডান পাশে 1 বাম পাশে 1 সমানুপাতিক। এই যে এখানে কি চার্লসের সূত্র, চার্লসের সূত্র তার মানে কি চাপ স্থির, তার মানে তাপমাত্রা আর আয়তন, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে। তাহলে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, কি হারে বাড়বে কত, 1/273। এই যে দেখো V0/273 মানে আদি আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে আয়তন তার 273 ভাগ করে বাড়বে। মনে করে 1 ডিগ্রি করলাম, তাহলে আয়তন এত বাই 273 বাড়বে। আগে ছিল কি V0, ওর সাথে এটা যোগ হবে। যদি 2 ডিগ্রি বাড়াও তাহলে আগের আয়তনের সাথে এটা ইন্টু 2 বাড়বে। যদি 3 ডিগ্রি বাড়াও তাহলে আগের ওটার সাথে ইন্টু 3 বাড়বে। এক কথায় V0/273 এটার সাথে যত ডিগ্রি হবে তত গুণ হবে। ঠিক আছে, মানে এই পরিমাণটা কি বৃদ্ধি পাবে। তাহলে আগে ছিল কত V0, তাহলে ওর সাথে যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এই যে দেখো এটা হলো এই সূত্র, যে কোনো তাপমাত্রা আয়তন সমান কি যে আদি 0 ডিগ্রি তাপমাত্রা আয়তন প্লাস কি যে ওই 0 ডিগ্রি বাই 273 এর আয়তন ইন্টু কত টি, মানে যত তাপমাত্রা বলবে। তার মানে কি V0/273 হারে বাড়তেছে, এই জন্য এটারে আয়তন প্রসারাঙ্ক বা আয়তন হ্রাস গুণাঙ্ক বলে। ঠিক আছে, এখানে আমরা দেখাইছি যখন আমরা এইখানে টিটা অবশ্যই আমার সেলসিয়াসে বসাই দেবো, কি কত, সেলসিয়াস, সেলসিয়াস। তাহলে এখানে তুমি যদি 0 ডিগ্রি বসাও, 0 ডিগ্রি যদি মানে 0 ক্যালভিন যদি বসাও, 0 ক্যালভিন মানে কি -273 ডিগ্রি, -273 ডিগ্রি বসালে দেখবে এটা 0 হয়ে যায়, কারণ -273 ডিগ্রি বাকি 0 ক্যালভিন এই তাপমাত্রা গ্যাসের আয়তন শূন্য, তাহলে এটাই আমরা পরম শূন্য তাপমাত্রা বলি। ঠিক আছে, মানে 0 ক্যালভিন বাই কত 273, তাহলে এই যে ভি সমানুপাতিক টি, তাই না? আমরা তাই তো দেখলাম চার্লস মানে কি চাপ স্থির, মানে বাকি দুইটা সমানুপাতিক। এটা সূত্র যে আমি যে লিখে দিছি ওইটাই, তুমি ওটারে ধরে যেটা স্থির হবে সেটারে রাখবা, বাকি সবগুলা কিন্তু হয়ে যাবে। তাহলে গেল সেকের চাপের সাথে এক্ষেত্রে কি আয়তন স্থির, তাই না, যে দেখাইছি, তার মানে বাকি দুইটা সমানুপাতিক। আচ্ছা এগুলা গ্রাফ গুলা দেখে এগুলা বুঝো না, এই যে দেখো পি আর সমানুপাতিক মানে কি একবারে মাঝখান বরাবর যাবে সমানুপাতিক। তাহলে পি আর টি কি কত, আমি বলছি কি পি আর ভি বাদে বাকি সবাই কি সমানুপাতিক। তাহলে পি আর ভি তো এখানে নাই, তাহলে অন্য যাই থাকুক তারা মাঝখান বরাবর যাবে সমানুপাতিক। বাট পি বাই টি দেখো, পি বাই টি কিন্তু ধ্রুবক, কারণ দেখো পি আর টি কি সমানুপাতিক না, কি বললাম পি আর ভি সবাই কি, পি আর ভি কেবল ব্যস্তানুপাতিক, বাকি দুনিয়ার সবাই সমানুপাতিক। তাহলে পি আর টি কিন্তু সমানুপাতিক, তার মানে পিও যদি বাড়ে টিও বাড়বে, তার মানে উপরেরটা বাড়তেছে নিচেরটা বাড়তেছে, তাহলে কাটাকাটি করে কি একটা স্থির মান পাবো না। এই জন্য এটা এরকম, যেমনি পি ভিও কি কত সমানুপাত, ওরকম একটা সরল রেখা যাবে, কারণ পিভির গুণফল কি সেম, তাই না, দুইটা জিনিসের গুণফল আসলে সেম থাকে। এই যে এটা হলো কি অ্যাভোগাড্রোর সূত্র। ঠিক আছে, এই দেখো যার মূল সংখ্যা বেশি তার হলো এই বেশি। তাহলে মূল সংখ্যা কেমন বের করে তো জানো, এসটিপিতে আয়তন কত, এই যে এসটিপিতে আয়তন হলো 22.4 লিটার, 25 ডিগ্রি বাই সিটিপিতে হলো 24.79, আর একটা 20 ডিগ্রি হলো এত, এটা এতটা আসে না। বাকি এগুলো ছোটখাটো অঙ্ক আছে, এই অঙ্কগুলো একটু দেখবা, মেডিকেলে এই টাইপের অঙ্ক দেয় না, মিলে অনুশীলন থেকেই দেয়। তোমরা মেডিকেলে কিন্তু অবশ্যই যারা মেডিকেল দিবা কেমিস্ট্রি কিন্তু অবশ্যই অনুশীলনের এমসিকিউ গুলো ভালো করে পড়তে হবে, ওলা থেকে বারবার দিয়ে দেয়। তাহলে এই যে এখানে মোল সংখ্যা কেমনে হিসাব করে, এটা আমরা 3 অধ্যায়ের পড়া পরিমাণগত দর্শন, ওখানে আমরা ক্লিয়ার করব। এখানে যদি এগুলো নাও পড়ো সমস্যা নেই। এখানে একটা সূত্র, আচ্ছা এই যে বয়েল সূত্র, চার্লস সূত্র, এই যে সূত্রগুলো যে গ্যাসগুলো মানে তাদের কিন্তু আমরা আদর্শ গ্যাস বলি। বাস্তব গ্যাস কিন্তু এই যে যতগুলো সূত্র বললাম কিছুই মানে না, আর আদর্শ গ্যাস আমরা পাইও না, আদর্শ গ্যাসে এইভাবে আসলে অস্তিত্ব নাই। তাহলে আমাদের যে গ্যাসগুলো আছে তারা কিন্তু এগুলো কারো সূত্রে মানবে না, কারণ আমাদের যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন গ্যাস এরা কিন্তু বাস্তব গ্যাস, এরা কিন্তু এদের সূত্র মানে না। ঠিক আছে, কিন্তু আদর্শ গ্যাস যেগুলো সেগুলো এদের সূত্রে মানে। আদর্শ গ্যাসের এক্সাম্পল কি জানি না,
কারণ ওটা একটা এরকম বাস্তবে আসলে দেখা যায়। ঠিক আছে, ধরে নাও তাহলে এটা সমন্বয় সূত্র। এই যে আদর্শ গ্যাসের সমীকরণ কি কত, পি ভি ইকুয়াল এনআরটি, ওই যে তিনটা আছে ওই তিনটা থেকে আমরা পাইছি পি ভি ইকুয়াল কি এনআরটি। এবার আর এর একটা মান আছে, আর মানে কি গ্যাস দ্রবক। এই যে দেখো আর এর মনে রাখবা, আর এর লিটার এটিএম এ আমাদের লাগে 8.3, এইটা পুরাটা একক মনে রাখবা, লিটার এটিএম পার মোল পার কেলভিন, একদম মুখস্থ। আর এসআ এককে কত, এই যে 8.314, এই দুইটা মুখস্থ। কেমিস্ট্রিতে আমরা মেইনলি লিটার মানে উপরেরটা ইউজ করি, আর ফিজিক্সে আমরা ইউজ করি নিচেরটা। একটা জায়গাতে আমরা 8.314 ইউজ করবো, সেটা হলো আরএমএস বেগ। কি কত, সি আরএমএস বেগ যে আছে, রুট ওভার কি কত 3RT বাই কি এম। এই যে রুট মিন স্কয়ার ভেলোসিটি বা কোনো গ্যাসের যে বর্গমূল বর্গবেগটা আছে, এই বেগের একক মিটার পার সেকেন্ড হয়, তার মানে এসআই একক হয়। এই জন্য আমরা এখানে আর এর মান বসাই 8.314। বাকি এই সব ম্যাক্সিমাম অঙ্কগুলোতে আমরা কি 0.0, কেমিস্ট্রি অঙ্কগুলোতে আমরা এটাই ইউজ করি। ঠিক আছে, কেবলমাত্র কেমিস্ট্রির মধ্যে আমরা 0.0 মানে লিটার এটিএম ইউজ করি, কিন্তু কেবলমাত্র আমরা এই বেগ আরএমএস বেগ করতে গেলে তখন আমরা কি এসআই একক বসাই। তাহলে এই যে একটা দেয়া দিছে। এখন একটা দেখো, এই যে বোলসম্যান কনস্ট্যান্ট, বোলসম্যান কনস্ট্যান্ট আমরা কেমনে পাই, আর কে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে আর কে লিটার এটিএম এ আর এর মান হলো এইটা, পরে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি তাও পাবো। আবার এসে এককে আর এর মান হলো এইটা, পরে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 গুণন এটাতে গুণ করি, তাহলে তাহলে আমরা মেনলি এটা মনে রাখা লাগে, এটা পরীক্ষা আসে। এসে এককটা আসে, তাহলে 1.38 গুণন 10 টু দি পাওয়ার -23 জুল পার কেলভিন পার মলিকুল, এককটা মনে রাখবা। ওটা হলো লিটার এটিএম পার মোল পার কেলভিন ছিল, এটা হলো কি জুল পার কেলভিন পার মলিকুল, এটা কিন্তু আসে। তাহলে কেমনে পাইলাম কত, আর কে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা পাইতেছি, এটা মনে রেখো। এগুলা বক্সের অঙ্কগুলা করবা, এই বক্সের অঙ্কগুলা নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে, এখন সবগুলা বক্সগুলো সলভ করা হয়েছে। বা এগুলো আসলে আমরা এই টপিকগুলো যে আলোচনা করতেছি এই জ্ঞানটার কাজে লাগালে তোমরা কিন্তু এগুলা পারবা, সব থেকে এগুলা সহজই। এগুলা অঙ্ক মাঝখানে দিচ্ছে, এগুলো তোমাদের এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে দেখবা, এখান থেকে এইচএসসি তে কি আসে কত, গ্রাহামের ব্যাপনের সূত্র আসে, ডাল্টনের আংশিক চাপের সূত্র আসে। ঠিক আছে, এই দুইটা খুবই কিন্তু আসে, ম্যাক্সিমামই আসে। এখানে যে এত কিছু দিছে না এগুলা, এখন নরমালি মনে রাখবা যে আংশিক চাপ মানে কি, একটা পাত্রের মধ্যে মনে করো 5-6 প্রকারের গ্যাস আছে, তাহলে পুরা পাত্রের যে চাপ ওইটা কেমনে আমি পাইছি, প্রত্যেক জনই যেই পরিমাণ চাপ দিচ্ছে সবগুলো যোগ করিতে পাইছি, তাহলে প্রত্যেকের যে চাপ ছিল ওটা হলো আংশিক চাপ, আর মোট যেটা পাই এটা মোট চাপ। ঠিক আছে, তাহলে একটা গ্যাসের সব কটা যে গ্যাসগুলো আছে একটা পাত্রে সবগুলোর চাপ যদি আমি যোগ করি তাহলে আমি মোট চাপ পাই, আর ওই সিঙ্গেল সিঙ্গেল চাপগুলো কি আমার আংশিক চাপ। ঠিক আছে, তাহলে এই যে এখানে দেখবা, এখানে দিছে তাইলে এই যে এখানে, আর এখানে মনে রাখবা তাইলে এই আংশিক চাপটা, আংশিক চাপ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আংশিক চাপ সমান কি কত, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। কি বললাম, মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ মানে কি, টোটাল মোলের মধ্যে আসলে তার কত মোল আছে ওইটাই। ঠিক আছে, অনেকগুলো তো গ্যাস আছে তাই না, কতগুলো গ্যাসের মধ্যে ওই একটার নিজের কত মোল, তাহলে মোল ভগ্নাংশ মানে নিজের মোল বাই মোট মোল, নিজের মোল বাই মোট মোল। ঠিক আছে, এর সাথে কি মোট চাপ গুণ, তাহলে এটাই। তাহলে যার মোট মোল তো কনস্ট্যান্ট, মোট চাপও তো কনস্ট্যান্ট, তাহলে যার নিজের মোল বেশি তার আংশিক চাপ কিন্তু বেশি। এই আংশিক চাপগুলো যোগ করলে আমরা কি মোট চাপ পাই, এই যে এখানে এগুলো দিচ্ছি। তাহলে অবশ্যই মোল বের করতে হবে। ঠিক আছে, ভর দিয়ে কিন্তু হবে না। ঠিক আছে, একজনের ভর বেশি একজনের ভর কম, ভর দিয়ে তুমি কখনোই বুঝবা না। ঠিক আছে, তাহলে অবশ্যই মোল দিয়ে করতে হবে। এই যে স্টপ ককের অঙ্ক, এটা খুবই আসে এইচএসসি তে, 100% ইম্পর্টেন্ট একটা অঙ্ক আসেই। তাহলে আমরা পাই যে P1 পিটি ভিটি, ভি মানে কি কত, টোটাল মানে টোটাল চাপ ইনটু টোটাল আয়তন সমান কি কত, P1 V1 প্লাস P2 V2 প্লাস যতগুলো আসলে থাকবে P3 V3 যতগুলো আসলে এরকম থাকবে, এখানে দুইটা আছে, তাহলে পি পিটি ভিটি সমান কি লিখবো, P1 V1 প্লাস P2 V2। এই পি হলো টোটাল চাপ, তোমার যদি টোটাল চাপ চাই তাহলে এই P1 হলো কি প্রথম যে পাত্র আছে তার চাপ, এই V1 কি প্রথম যে আয়তন আছে তার আয়তন, তাহলে এর আয়তন আর চাপ গুণ করবা, তারপর কি এর আয়তন আর চাপ গুণ করে ওটার সাথে যোগ করবা, যোগ করলে তুমি কি মোট চাপ আর আয়তনের গুণফল পাবা। তোমার যদি মোট চাপ চাই তাহলে কি মোট আয়তনটা এই পাশে এনে ভাগ করে দিবা, তাহলে কিন্তু হবে। ঠিক আছে, আয়তনটা এই পাশে যে এককে ব্যবহার করবে এই পাশে কিন্তু সেই এককে পাবা। তাহলে এই যে এটা কিন্তু হাই ভোল্টেজ সংখ্যা, এই যে দেখো, তার মানে এখানে মোট আয়তন, আর মোট আয়তন কি সবগুলো পাত্রের আয়তন যোগ করে যে ভাগ করে দিচ্ছে, তাহলে এটা কিন্তু আসে।
এই অঙ্কগুলো এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু এইচএসসিতে দেখবা এই হাজারি স্যারের আসলে অনেকগুলা উদাহরণ আছে, এতগুলা উদাহরণ যদি পারো তাহলেই কিন্তু অনেকখানি। এখন ব্যাপন আর নিঃসরণ একটা কথা আছে। ব্যাপন মানে কি কত? উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কি তরল বা গ্যাসীয় বস্তু যাইতেছে, তাই না? যে কাঁঠাল ঘরের এক কোণায় রাখছো, গন্ধ ছড়াই যেতেছে, স্প্রে করছো, মনে করো একটা সুগন্ধি পুরাইয়ে ছড়াই যেতেছে, চিনির শরবত বানাইতেছো, চিনি শরবত যেতেছে, এগুলো সব হলো কি ব্যাপন। আর নিঃসরণ মানে কি কত? বাহ্যিক উচ্চচাপ, এই জায়গাতে উচ্চচাপটা থাকবেই, আর সরু ছিদ্র পথে বের হয়ে যাবে। যখন স্প্রে করো তখন কি হয় কত? ছিদ্র পথ দিয়ে কি স্প্রে পারফিউম বের হয়, বা এইটা যখন কোনো একটা বেলুন লিক করবে তখন সরু ছিদ্র পথে উচ্চ চাপের কারণে কিন্তু বের হবে। তার মানে দুইটা জিনিস থাকা লাগবে, একটা সরু ছিদ্র পথে বের হবে, চাপের প্রভাবে বের হবে, তাহলে এটা নিঃসরণ। ব্যাপন কিন্তু কোনো চাপ টাপ না, সে অটোমেটিক বের হয়েছে, তাহলে ওটা হলো ব্যাপন। তাহলে ব্যাপন নিঃসরণের এই যে এখানে দেখবো উচ্চ ঘনত্বের খুব একটা এখান থেকে না। এবার আসো ব্যাপনের হার। এই যে R1/R2, R1 হলো কি কত? প্রথম গ্যাসের ব্যাপনের হার, R2 হলো দ্বিতীয় গ্যাসের ব্যাপনের হার, সবগুলো ব্যস্তানুপাতিক। তার মানে কি হবে কত? এই যে M2/M1, M মানে আণবিক ভর, তাহলে যার ভর বেশি তার কিন্তু ব্যাপনের হার কম হইতেছে, তাই না? ব্যস্তানুপাতিক সম্পর্ক না, বর্গমূলের ব্যস্তানুপাতিক। বা ভর না দিয়ে যদি ঘনত্ব দেয় তাও হবে, বা সময় যদি দেয়, আচ্ছা এটা হবে 2, এটা হবে 1, মানে ব্যস্তানুপাতিক। সময় দিলেও কি হবে? উপরে হবে 2, নিচে 1, কিন্তু সময়ের আগে রুট হবে না বা বর্গমূল হবে না। তাহলে সবগুলাই ব্যস্তানুপাতিক, তাই না? সবগুলাই বর্গমূলে ব্যস্তানুপাতিক, শুধু সময়টাকে বর্গমূল হবে না, কিন্তু ব্যস্তানুপাতিক হবে। তাহলে এইখান থেকে দেখবা খুবই আসে, চারটা আমি একবারে লিখে দিছি। এখান থেকে সিকিউ গুলা, এখানে একটা সিকিউ টপিক আছে দেখবা, সিকিউ। সেটা হলো এই যে একটা চোঙা দিছে, এই চোঙার এই পাশে মনে করো একটা গ্যাস ছিল, HCl গ্যাস, আর এই পাশে একটা অ্যামোনিয়া গ্যাস। তো দুইটা যেহেতু আছে, দুইটা এসে কি একসাথে মিলিত হবে। তো কোন জায়গাতে এসে মিলিত হবে? দেখো নর্মালি যার ভর কম তার তো ব্যাপনের হার বেশি, ব্যাপনের হার বেশি যার ভর কম, তাই না? যার ভর কম তার কিন্তু ব্যাপনের হার বেশি। তাহলে এখানকার মধ্যে যার ব্যাপনের হার বেশি, তার যার ভর কম তার ব্যাপনের হার বেশি, তার মানে কি সে বেশি দূরে দৌড়াবে, ফলে সে কিন্তু অর্ধেকের বেশি জায়গায় আগায় যাবে। আর যার ভর বেশি তার ব্যাপনের হার কম, তার মানে সে বেশি দূর আগাইতে পারবে না। তার মানে দুইজন যে এই জায়গাতে আসছে একই সময় আসছে না, সে একটু বেশি দৌড়ায় আসছে কারণ তার ব্যাপনের হার বেশি, সে একটু কম আসছে, দুজনের সময় একই। তাইলে এই ব্যাপনের হারটা আমরা কেমনে করি কত? R1/R2 সমান কি √M2 কি M1। এখন আর মানে কি? হার, তাই না? ব্যাপন হার। হার মানে কি? একটা বেগের মতো বুঝাইতেছে না, যার হার বেশি তার মানে সে বেশি বেগে আসছে, বেগের মতো বুঝে। আর বেগ সমান কি কত? দূরত্ব বাই সময়। তাহলে R1 মানে ধরলাম যে এই পাশে যে গ্যাসটা আছে সে যতটুকু যাইতেছে সেই দূরত্ব, ঠিক আছে? মানে কি? সেটা হলো x। আর R2 মানে কি? এই গ্যাসের ব্যাপন হার, মানে এই যতটুকু দৌড়াইতেছে সেটা আমি ধরলাম কি পুরাটা যদি আমার কত হয়, দেখো পুরাটাই 25 সেন্টিমিটার, তাই না? পুরাটাই কত? 25 সেন্টিমিটার। তাহলে এটা কত হবে কত? 25 - x, তাই না? পুরাটাই যদি আমার কত হয়? 25 হয়, এটা যদি x হয় তাহলে এটা 25 - x। তাহলে এই গ্যাসের ক্ষেত্রে ব্যাপনের হার যদি R1 হয়, তাহলে R1 এর জায়গাতে আমি বেগ ধরতে পারি, আর বেগ সমান কি? দূরত্ব বাই সময়, তাহলে তার দূরত্ব হলো x। তাহলে x বাই সময় লিখবো না? নিচেও আমি কি লিখবো কত? নিচে আমি লিখবো 25 - x বাই সময়। ওই দুইজনের সময় তো একই, ওই সময় সময় কাটাকাটি। তাহলে এটা তখন কি হলো? M2/M1। তাহলে এখান থেকে তুমি কি x এর মান একটা বসাই দিতে পারবে না? M1 আর M2 মান আণবিক ভর বসায় তুমি x এর মান পাওয়া যাবে কিন্তু। তাহলে এটা কিন্তু সিকিউ আসে। এন্ড আরেকটা জিনিস সেটা হলো আণবিক ভর, কোন একটা যৌগের আণবিক ভর সমান বাষ্প ঘনত্ব ইন্টু 2, বাষ্প ঘনত্ব গুণন 2। বাষ্প ঘনত্ব কি পাইছি কেমনে বাইর করে কত? হাইড্রোজেনের ভর দ্বারা ভাগ করা, মানে কোন একটা যৌগের ভর হাইড্রোজেনের ভরের তুলনায় যত গুণ, তা হাইড্রোজেনের ভর তো 2, তার মানে কোন একটা যৌগের আণবিক ভরের 2 দ্বারা ভাগ করে আমরা কি পাই? বাষ্প ঘনত্ব পাই। তাহলে বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভরে যেতে গেলে কি আমার 2 দ্বারা কি গুণ করতে হবে? বুঝা নাই? তাহলে ঘনত্ব পাইতে গেলে আমার কি, কারণ বাষ্প ঘনত্ব মানেই কোন একটা যৌগের ভর হাইড্রোজেনের ভরের কত গুণ, তার মানে আমরা 2 দ্বারা ভাগ করছি, ভাগ করে আমরা দেখছি কত। তাহলে বাষ্প ঘনত্ব থেকে যদি আণবিক ভরে যাই তাহলে ঠিক উল্টা কাজটাই করতে হবে, আবার 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আণবিক ভর সমান কি? বাষ্প ঘনত্ব হচ্ছে 2, ঠিক আছে? বাষ্প ঘনত্ব মানে কি? ভর হাইড্রোজেনের তুলনায় কত গুণ। তাহলে যদি বাষ্প ঘনত্ব চাই তাহলে আণবিক ভরের 2 দ্বারা ভাগ, আণবিক ভর চাইলে বাষ্প ঘনত্বের 2 দ্বারা গুণ। একে অ্যাটমোলিসিস বলে, পৃথক করার প্রক্রিয়া, মনে রেখো। প্রকৃতিতে ইউরেনিয়াম 238 খুবই বেশি, বাট বাস্তবে বোমা তৈরি করতে গেলে আমার কার লাগে? ইউরেনিয়াম 235। তাহলে ওটারে আমরা রূপান্তরিত করে নিই, দেখো ইউরেনিয়াম 235 0.7, এটাই কিন্তু বোমা তৈরি করে।
আর এটা কিন্তু বোমা তৈরি করতে লাগে না, তো ওটারে আমরা কনভার্ট করে বানাই। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা অঙ্ক করবে, এগুলো আমি অঙ্ক দেখাইতেছি না, কারণ মেডিকেল এগুলো থেকে অঙ্ক খুব একটা এত এই অঙ্কগুলো আসলে দেয় না, কিন্তু তোমরা এইচএস এর জন্য এগুলো তো পড়া লাগবে মাস্ট। এখানে অনেক একটু পড়াটা আছে, সেগুলা থেকে দেয়। এই যে এটা হলো গ্যাসের গতীয় সমীকরণ, কি এটা? এই যে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, মনে রাখ। এখানে একটা আদর্শ গ্যাসের কিছু বৈশিষ্ট্য আছে। এখানে সংঘর্ষ বয়স আর ই ব্যাস দিছে, এগুলো আসলে অতটা লাগে না। এখানে তিনটা বেগ আছে, বাট আরএমএস বেগটাই আসে, যে পিভি গতীয় সমীকরণ থেকে কিন্তু আমরা এটা পাই, সিকাল কি রুট ওভার 3RT/m। এগুলা ডেরিভেশন আমি এখন করাই দিতেছি না, এগুলো আসলে তোমাদের তো লাগবে না। এই যে এখানে বলছে সম্ভাব্যতম বেগ কি কত, রুট ওভার 2RT/m, গড় বেগ হলো 8RT/m, আর আরএমএস বেগ হলো 3RT/m। তাহলে আরএমএস বেগ আর সম্ভাব্যতম বেগের পার্থক্য কি কত, ওটা আছে 3RT/m, এটা হলো 2RT/m। ঠিক আছে, আর গড় বেগটা আরেকটু আলাদা, 8RT/m। আচ্ছা, আরএমএস বেগ তাহলে আমি কেমন পেলাম, সিআরএমএস রুট ওভার 3RT/, বা আরেকটা পাওয়া যায় রুট ওভার 3p/k রো, ঘনত্ব। ঠিক আছে, ঘনত্ব দিয়ে যদি বের করো, এটা ফিজিক্সে করছো তোমরা। এন মোল অণুর গতিশক্তি একদম মুখস্থ, 3nRT/2। ঠিক আছে, 3/2 nRT, আমি বলছি 3/2 nRT। এক মোলার যদি হয় তাহলে এন এর জায়গাতে এক হবে, তার মানে কি 3/2 RT। আর একটা অণুর হইলে 3/2 RT না বলে তখন আমি কি বলবো দেখো, ওই যে যেহেতু এক মোল মানে কি অ্যাভোগাড্রোর সংখ্যক, তার মানে অ্যাভোগাড্রোর সংখ্যক অণুর হলো 3/2 RT, তাই না, 2 নাম্বারটা। তার মানে অ্যাভোগাড্রোর সংখ্যক হলো 3/2 RT। তাহলে একটা অণুর কত, অ্যাভোগাড্রোর সংখ্যা ভাগ হয়ে যাবে, তার মানে এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা ভাগ হয়েছে। আর R/N এর দ্বারা কি লেখা যায়, কে না, 3/2 KT, তাই না, বোলজম্যান ধ্রুবক, যার মান কত, 1.38 গুণন 10⁻23 -23, তাই না, জুল পার কেলভিন পার মলিকুল। তাহলে একটি অণু যদি বলে তাহলে 3/2 KT হবে। ঠিক আছে, কারণ কি এক মোল মানে অ্যাভোগাড্রোর সংখ্যক, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যকের যদি হয় 3/2 nRT, তাহলে একটার কত হবে, অ্যাভোগাড্রোর সংখ্যা হিসেবে ভাগ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু আসে, তার মানে গতিশক্তি তাপমাত্রার উপর কিন্তু ডিপেন্ডশীল, তাই না। এক মোলের ক্ষেত্রে যদি হয় তাহলে এক মোলের ক্ষেত্রে 3/2 কনস্ট্যান্ট, এনও কনস্ট্যান্ট, আর তো কনস্ট্যান্ট, তার মানে তাপমাত্রা যার বেশি তার মানে গ্যাসের গতিশক্তি তাপমাত্রার উপর খুবই বেশি ডিপেন্ড করে। এবার আসো আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস কি কত, বয়েলের সূত্র সবার সূত্র মানবে, বাস্তব গ্যাস কাদের সূত্র মানে চলে না। এই যে এগুলা আদর্শ গ্যাস একটা কাল্পনিক ধারণা। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ নাই, কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, বাট বাস্তবে আসলে আকর্ষণ বিকর্ষণ আছে। আদর্শ অণু তো, অণুর এই যে আয়তন, মোট আয়তনের দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য, মানে এদের নিজস্ব কোনো আয়তন নেই, যে পাত্রে আছে তার আয়তন হয়, নিজস্ব আয়তন খুবই নগণ্য, বাট এদের কিন্তু একটা আয়তন থাকে, নিজস্ব একটা আয়তন থাকে। এদের সমীকরণ পি ভি এনআরটি, আর এদের সমীকরণ হলো ভ্যান ডার ওয়ালস, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন ভি এনআরটি। ডান পক্ষটা এমনই আছে, কিন্তু পি এর জায়গাতে এক্সট্রা একটা পোর্শন যোগ হয়েছে, এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর ভি এর জায়গাতে একটা পোর্শন বিয়োগ হয়েছে, এন বি বিয়োগ হয়েছে, তাই না। তাহলে মনে রাখবা ওটারই একটা কিন্তু পরিবর্তিত রূপ। এক্ষেত্রে আয়তনের উপর নির্ভরশীল, খুবই ইম্পর্টেন্ট, অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু এদের ক্ষেত্রে আচ্ছা নির্ভরশীল নয়, কিন্তু এদের ক্ষেত্রে নির্ভরশীল। তাহলে প্রথমটা হলো নয়, আদর্শ গ্যাস নির্ভরশীল নয়। ঠিক আছে, এদের সংযোজী গুণাঙ্ক হলো 1, এদের সংযোজী গুণাঙ্ক 1 না, কারো ক্ষেত্রে 1-এর থেকে বেশি, যাদের ভর কম তার মান 1-এর থেকে বেশি। মনে রাখবা কি কত, হাইড্রোজেন হিলিয়ামের ভর কম, তাহলে তার মান 1-এর থেকে বেশি। আর মান যার 1-এর থেকে বেশি সে কিন্তু কি কম পেষণযোগ্য, কম পেষণযোগ্য, কম পেষণযোগ্য। তাহলে প্রথম কথা শোনো, যার ভর কম তার মান বেশি, যার ভর কম হাইড্রোজেন হিলিয়াম তার কিন্তু সংকোচন গুণাঙ্কের মান বেশি। আর যার মান বেশি সে আবার কম পেষণযোগ্য, মানে কম কম্প্রেস করা যায়, খুব বেশি পেষণ কম্প্রেস করা যায় না। তাহলে যদি খুব বেশি কম্প্রেস করা না যায় তাহলে তাহলে আমি তরলে রূপান্তর করতে পারবো না। তাহলে যে কম পেষণযোগ্য তাকে তরলে রূপান্তর করা কঠিন, তরলে বানানো কঠিন, মনে রাখবা। ঠিক আছে, সহজে তরলে রূপান্তর করা যায় না।
আর যার মান কম, মানে যার যার আসলে ভর বেশি, দেখো নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন, যার ভর বেশি তার গুণাঙ্কের মান কম। আর গুণাঙ্কের মান কম মানে অধিক পেশনযোগ্য, মানে ইজিলি কম্প্রেসড করে তরলে রূপান্তর করা যায়। বুঝছো? তাহলে যে আমি পড়ছি না পিভি ইকুয়াল এনআরটি পড়ছি না, বাট এন না, এনের আগে একটা জেড আছে, তারপর এনআরটি আছে। তাইলে কিছু কিছু গ্যাসের ক্ষেত্রে এনের মান, বাস্তব গ্যাসে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এনের মান 1, এই জন্য পিভি ইকুয়াল এনআরটি লিখি। কিন্তু বা অন্য গ্যাসগুলোর ক্ষেত্রে কি, যে যদি হাইড্রোজেন হিলিয়াম থাকে তাহলে এর মান কি একের থেকে বেশি হবে। তাহলে জেড যদি একের বেশি হয় তাহলে একের বেশি একটা জিনিসের সাথে এনআরটি গুণ হয়ে কি একটা বড় মান তৈরি করবে, তার মানে পিভির মান অবশ্যই বড় হয়ে যাবে। তাহলে পিভি গ্রেটার দেন তখন কি এনআরটি হয়ে যাবে। তাহলে পিভি গ্রেটার দেন এনআরটি কখন, কত, যখন জেড এর মান কিন্তু একের থেকে বড়, তাই না? জেড এর মান গ্রেটার দেন 1। আর পিভি লেস দেন যদি এনআরটি হয় তার মানে কি জেড এর মান একের থেকে কম। বুঝছো? আচ্ছা, এখানে একটা বক্ররেখা বলছে, তাহলে তাদের কিন্তু এই বাস্তবে এই পিভির, আমরা জানি, আমরা কি বলছি, পি আর ভি কি এই দুইটা তো গুণফল তো কনস্ট্যান্ট বয়লের সূত্র অনুযায়ী, তার মানে তাদের একদম কনস্ট্যান্ট, এই সোজা বরাবর থাকা কথা ছিল, বাট তারা বেঁকে গেছে। ঠিক আছে, তার মানে কি তারা আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হয়ে গেছে। দেখো সবার নিচে বেঁকছে কি কার্বন ডাইঅক্সাইড, তারপরে হলো অক্সিজেন, তারপরে হলো নাইট্রোজেন, এটা মনে রাখবে, অ্যামাগা বক্ররেখা কিন্তু আসে। আর এই দেখো সোজা হলো হিলিয়াম আর হাইড্রোজেন, তাহলে এরা হলো নিচের দিকে সরে আসছে, বাট হিলিয়াম আর হাইড্রোজেন উপর দিকে, তাই না? কারণ তাদের কি জেড এর মান আসলে একের থেকে বেশি। তাহলে তার পিভির যে নর্মাল মানটা, তার থেকে কিন্তু পিভির মান নর্মাল মানের থেকে বেশি হওয়ার কথা, এই জন্য এটার উপরে উঠছে। বাট এন টু ও টু এদের কি পিভির মান কমে যাওয়ার কথা, এই জন্য ওরা নিচে ঢেউ খাইছে। বুঝছো? তাহলে এই চিত্রটা দেখে বুঝবে, সবার উপরে দেখো মানে সোজা সোজা যে লাইন, উপরেরটা হবে নাইট্রোজেন, 2 নাম্বারটা হলো, উপরেরটা হাইড্রোজেন, 2 নাম্বারটা হলো হিলিয়াম। বাট বেকা লাইনগুলোর প্রথমটা হলো নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর কার্বন ডাইঅক্সাইড। দেখো কার্বন ডাইঅক্সাইড কত বেশি বিচ্যুত হয়ে গেছে, অনেক বেশি নেমে গেছে না? তার মানে বিচ্যুতির হার সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড। তাহলে বিচ্যুতির হার কার বেশি হবে, কত? যার ভর বেশি, তাই না? দেখলাম না, যার ভর বেশি তার বিচ্যুতির মান কম, মানে যার ভর বেশি তার জেড এর মান কম। জেড এর মান কম মানে কি তত বেশি বিচ্যুতি, এক থেকে তত বেশি কমে গেছে, তার মানে তত বেশি বিচ্যুতি হয়ে গেছে। তাহলে জেড যত বেশি তত বিচ্যুতি। ঠিক আছে? এই যে এখানে এগুলাই বলা আছে, আমি যা বললাম তাই এখানে বলা আছে, তাহলে এগুলা একটু দেখে নেবেন। যার ভর বেশি তার মান কম, মান কম মানে কম্প্রেশন যোগ্য। এই জায়গাতে দেখো যার ভর বেশি, এবার দেখো এখানে এ আর বি, এর একক দিচ্ছে, বি এর একক দিচ্ছে। শোনো, এই ক্ষেত্রে এর মান যত বেশি, এর মান যত বেশি, বি এর মান যত বেশি, এদের মান যত বেশি হয় তত পেষণযোগ্য হয়, তত পেষণযোগ্য। আর পেষণযোগ্য মানে কি ইজিলি তরলে রূপান্তর করা যায়, তাই না? তরলে রূপান্তর যায়। ঠিক আছে, একমাত্র ব্যতিক্রম দেখো অ্যামোনিয়া, যার মান সব থেকে বেশি, তার মানে কি সব থেকে বেশি কম্প্রেস করে জানায় বানানো যায়। কিন্তু এর তো দেখো, এর তো আসলে মান অনেক কম। তাহলে অ্যামোনিয়া একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স মনে রাখবা, এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন আছে, এই জন্য ওরা এক্সট্রা আরেকটা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে খুব ইজিলি তরলে রূপান্তর হয়। বাকি সবার ক্ষেত্রে তুমি ভর দ্বারা ক্যালকুলেশন করবা, মিলে যাবে। কিন্তু কেবলমাত্র অ্যামোনিয়া মনে রাখো, অ্যামোনিয়া যদি অপশনে থাকে তাহলে এরে প্রথম দিবা, কারণ কি কত, এর হলো হাইড্রোজেন বন্ধন আছে, এটা হলো কারণ। এবার দেখো এই যে এর এককটা এটা, আচ্ছা কেমনে হইলো? আমরা জানি এ প্লাস কি এ এন স্কয়ার বাই ভি স্কয়ার, তাই তো? এটা মুখস্থ, মানে পি প্লাস এন স্কয়ার ভি স্কয়ার আর ভি মাইনাস কি এন বি, এটা সমান কি এনআরটি না? শোনো, সেম জাতীয় জিনিস আসলে যোগ হয়, তো পি এর সাথে যেটা যোগ হয়েছে তার এককও কিন্তু পি, মানে চাপ, মানে এটিএম। তাহলে এ এন স্কয়ার বাই ভি স্কয়ার এর একক কি কত, এটিএম, তাই না? তাহলে এ সমান কি হবে, কত, ভিটা স্কয়ারে পার হয়ে যাবে, তাহলে ভি পার হওয়া মানে কি লিটার স্কয়ার, তাই না? তাহলে এটিএম লিটার স্কয়ার, এটিএম লিটার স্কয়ার, আর এই পাশে একটা এন স্কয়ার গুণ আছে, তাহলে এবার গেলে ভাগ হবে, তার মানে মোল ইনভার্স টু, তাহলে ওইটাই দেখো দেওয়া আছে। তাহলে তুমি এক্ষেত্রে তাহলে ভি সমান কি এনবি, তাহলে ভি এর একক যা এনবি এর একক তা মানে লিটার, তাহলে এনবি যদি লিটার হয় তাহলে ভি সমান কি হবে, লিটার পার মোল, তাহলে এটা হলো লিটার পার মোল। বুঝছো? এর একটা বাস্তব গ্যাস খুবই নিম্ন চাপ ও উচ্চ তাপমাত্রা, এটা খুবই মনে রাখবা, আদর্শ গ্যাসের মতো আচরণ করে। চাপ যত কমাবা, তাপমাত্রা যত বাড়াবা, অনুগ্রাহ তত দূরে দূরে সরবে, বেশি দূরে দূরে সরে যাবে, ফলে তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকবে না, যেটা একটা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। তাহলে বাস্তব গ্যাস কিন্তু আদর্শ গ্যাস হয়ে গেল। ঠিক আছে, চাপ যদি কম দাও।
আবার তাপমাত্রা বাড়লে অণুগুলো গতিশীল হয়ে অনেক দূরে দূরে সরে যাবে, তখন তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকবে না। তার মানে সেটাও একটা আদর্শ গ্যাসের ক্রাইটেরিয়া। এবার একটু মুখস্থ পড়া এলপিজি গ্যাসের, এগুলো তোমরা আগে থেকে জানো। আমাদের যে গ্যাস রান্নার 25% প্রোপেন, 75% বিউটেন, তাই না? সিএনজির ফুল মিনিং কি এটা? এখানে প্রাকৃতিক গ্যাস কত 95 থেকে 99% থাকে। তারপরে এগুলা দরকার নেই। এলপিজি, এলপিজিতে আমরা মনে রাখবো থায়ো ইথানল বা থায়ো মিথানল, মারক্যাপটন যৌগগুলো আমরা ইউজ করি, কারণ এলপিজির কোনো গন্ধহীন। এগুলা ইউজ করলে একটা গন্ধ বের হয়, ফলে গ্যাস লিক হইলে কিন্তু আমি বুঝতে পারি যে গ্যাস লিক হয়ে গেছে। এর ক্যালোরিফিক মান 94,000। ঠিক আছে, এলএনজির ফুল মিনিং, এগুলা ফুল মিনিং মনে রাখবা, এততে শীতল করা হয়। এবার দেখো, গ্যাসকে তরলে করতে গেলে একটা সন্ধি তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা আছে, একটা ক্রান্তি চাপ আছে। একটা গ্যাসের তাপমাত্রা আছে, তুমি তাপমাত্রা তার কমাবা, এমন একটা তাপমাত্রা আনতে হবে যে তাপমাত্রায় সে তরল। এই তাপমাত্রার উপরে যদি থাকে তাহলে কখনোই তুমি গ্যাস তরল বানাতে পারবে না। তাহলে প্রত্যেকটা গ্যাসে একটা স্পেসিফিক তাপমাত্রা থাকে, এই তাপমাত্রার নিচে আনতে হবে। এই তাপমাত্রার উপরে থাকলে সে জীবনেও কি হবে না। অ্যান্ড তারপরে তুমি কি করবা, ওর চাপ আস্তে আস্তে বাড়াবা। চাপ আস্তে আস্তে কি, ঠিক আছে? তো গ্যাসের সন্ধি চাপ যেটা আছে, দেখে গ্যাসটিকে সর্বনিম্ন যে পরিমাণ চাপ প্রয়োগ করলে সেটা তরলে পরিণত হয়। তাহলে আর সন্ধি তাপমাত্রা আনার পর তুমি চাপ প্রয়োগ করবা, তো যে যে চাপে কি তরল হয়ে যাবে সেটা হলো কি সন্ধি চাপ। এখানে সন্ধি চাপ একটু মান, কার্বন ডাইঅক্সাইডের মানটা খুবই মনে রাখা লাগে। আর হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়াম হলো এত আর এত, হাইড্রোজেন হলো এত। এই যে সবচেয়ে কঠিন, তাই না? ওই যে মনে আছে, ওদের কিন্তু জেড এর মান একের থেকে বেশি ছিল, মানে কম্প্রেশন যোগ্য, এই জন্য ওদের তরলে পরিণত করা সবচেয়ে কঠিন। এদের উত্তম তাপমাত্রাও একটা আসে, সন্ধি তাপমাত্রা হলো এত। আর হিলিয়ামের উত্তম তাপমাত্রা এত, সন্ধি তাপমাত্রা এত। এটা ইম্পর্টেন্ট। এবার এখানে দেখো, এই যে অ্যামোনিয়া, আমরা ছোটবেলা থেকে বিক্রিয়াটা পড়ছি অ্যামোনিয়া। এটা প্রভাবক আয়রন অ্যালুমিনিয়াম অক্সাইড 200 আর হলো 500। এটা হলো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া। আর অসল্ট পদ্ধতিতে আমরা নাইট্রিক অ্যাসিড পাই, সেটা হলো কি NH3+5 অক্সাইড, এটা হলো প্লাটিনাম এত। এটা দিয়ে দেখো একটু আগে এখানে একটা বিক্রিয়া দেখো, এই যে বাতাসে যখন বিদ্যুৎ ক্ষরণ হয়, বিদ্যুৎ ক্ষরণ প্রচন্ড তাপমাত্রা, তখন নাইট্রোজেন আর অক্সিজেন বাতাসে মিলে কি এনও তৈরি করে, এই এনও আবার অক্সিজেনের সাথে মিলে NO2 তৈরি করে। তারপর কিন্তু NO2 বাতাসের যে অক্সিজেন আর জলীয় বাষ্প ওর সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। ওই নাইট্রিক অ্যাসিড মাটির সাথে যখন মিশে, মাটিতে তো অনেক লবণ টবণ আছে, তো ক্যালসিয়াম লবণের সাথে মিশে যে ক্যালসিয়াম নাইট্রেট একটা সার তৈরি করে। এই সার কিন্তু দুধ খায়। তাহলে প্রথম কথা, বিদ্যুৎ ক্ষরণে N2 আর O2, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় NO, প্রথমে NO, তারপর NO2, তারপরে SNO3। তাহলে প্রথমে নাইট্রিক অক্সাইড, তারপর নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপরে কি নাইট্রিক অ্যাসিড। তেমনি এখানেও দেখো একই কিন্তু, প্রথমে নাইট্রিক অক্সাইড, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপরে এটা। এই 2 নাম্বার আর 3 নাম্বার ধাপ ঠিক আছে, কিন্তু প্রথম ধাপের যে নাইট্রিক অক্সাইড তৈরি করছে, ওইটা ওখানে তৈরি করছিল নাইট্রোজেন আর অক্সিজেন 3000 ডিগ্রি, কিন্তু এখানে 900 ডিগ্রি প্লাটিনাম, এখানে আবার নাইট্রোজেন আর অক্সিজেন না, অ্যামোনিয়া আর অক্সিজেন। এই জন্য এটা হলো অসওয়াট পদ্ধতি। আর এটা হলো বায়ুমণ্ডলে যে কি বিদ্যুৎ ক্ষরণ যখন হয় তখন নর্মাল পদ্ধতি। এখান থেকে খুবই আসে প্রাইমারি দূষক কোনটা, সেকেন্ডারি দূষক কোনটা, হাই ভোল্টেজ টপিক। সেকেন্ডারি দূষকগুলো তোমরা মনে রাখবা, যেগুলো একটু বড়, যেদের আসলে ভাঙা যায়। তাহলে SO3 এর ভাঙা কি তৈরি করবো, SO2 প্লাস কি অক্সিজেন, SO2 সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাই সালফার সালফিউরিক অ্যাসিড এর ভাঙা কি সালফিউরাস অ্যাসিড বানানো যায় না। মানে ওই যৌগটার ছোট যৌগ যদি কোনো যৌগ থাকে, তাহলে সেটা মনে রাখবো সেকেন্ডারি বায়ু দূষক, মানে ওরা ভাঙ্গা আসলে ছোট কিছু পাইতেছে। তাহলে সেকেন্ডারি দূষক কি সালফিউরিক অ্যাসিড, যারে ভাঙলে সালফিউরাস অ্যাসিড পাবা। NO2 রে ভাঙলে কি পাবা, NO নাইট্রিক অক্সাইড পাবা। N2O5 রে ভাঙলে কি পাবা, N2O5। মানে এক কথায় এদের থেকে আর ছোট যৌগ পাবা। আর একটা পারক্সি অ্যাসিড, বাট এদের দেখো ভাঙলে আর ছোট জিনিস পাবা না। তাহলে এরা হলো সব থেকে ছোট, নাইট্রোজেনের সব থেকে বড় অক্সাইড NO, সালফার সব থেকে ছোট অক্সাইড SO2, তাই না? তাহলে ওরা হলো প্রাইমারি। সেকেন্ডারি গুলো একটু মনে রাখবা। দূষণের সিং মানে দেখে যায় দূষক আসলে কমে যায়, সমুদ্রে পানি আর সবুজ উদ্ভিদ এরা কি দূষণের মাত্রা কমায় দেয় না, এটা। এই যে এখান থেকে H2S এর পরিমাণটা একটু মনে রাখবা, কার্বন ডাইঅক্সাইড 350, SO2, এটা, এদের পরিমাণ একটু মনে রাখবা। কার্বন মনোক্সাইড তো নীরব ঘাতক গ্যাস, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হইতে দেয় না, সে যুক্ত হয়। SO2 আর SO3 এরা বর্ণহীন আর অম্লীয় মনে রাখবা। সালফারের অক্সাইড কি অম্লীয়, শ্বাসকষ্ট নিয়ে থাকবে, তার মানে ব্রোঙ্কাইটিস, হাঁপানি, এই টাইপের কথাগুলো হয়।
এটা খুবই ক্লিয়ার। ঠিক আছে, খুবই মনে রাখা লাগে সালফারের অক্সাইডগুলো। আর নাইট্রোজেনের অক্সাইড কি, যে NO আর NO2। এই ক্ষেত্রে NOটা হলো নিরপেক্ষ গ্যাস, এটা আমরা কিন্তু 3 অধ্যায়ে তোমাদের পড়াইছি। নাইট্রোজেনের 5টা অক্সাইড ছিল, এর মধ্যে যাদের অক্সিজেন কম মানে কি, কত, NO আর N2O, এই দুজন ছিল নিরপেক্ষ। বাকি সবগুলাই কিন্তু কি, কত, NO2, N2O4, N2O3, N2O5, সবে কি ছিল, কত, অম্লীয়, তাই না? কারণ অক্সিজেন বেশি, এ হলো নিরপেক্ষ। তারা NO2 হলো কি, অম্লীয়। ঠিক আছে, এখান থেকে ফটোকেমিক্যাল স্মোক, ফটোকেমিক্যাল ধোঁয়া। ফটোকেমিক্যাল ধোঁয়ার মধ্যে মনে রাখবা সিএফসি নাই, সিএফসি নাই। বাকি যত গ্রিন হাউস গ্যাস আছে সবাই আছে, সিএফসি থাকে না, এটা মনে রাখো। গ্রিন হাউস গ্যাস এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কার্বন ডাইঅক্সাইড 50%, মিথেন 19%, সিএফসি 16%, ওজোন 8%, নাইট্রাস অক্সাইড ভালো করে মনে রাখবা। নাইট্রাস 5টা অক্সাইড লিখছিলাম কিন্তু নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস, বাকি একটা গ্রিন হাউস না, আর একটা চলে বাষ্প। তাহলে এমসিকিউ আসে নিচের কোনটা গ্রিন হাউস গ্যাস বা নিচের কোনটা গ্লোবাল ওয়ার্মিং প্রভাব আছে, তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটা বাইরে থেকে দেয় এগুলা। আর সেকেন্ড আসে প্রধান বায়ু দূষক বা প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা, কার্বন ডাইঅক্সাইড। আর থার্ড প্রশ্ন আসে পার্সেন্টেজ আসে কোনটার কথা, বাকি এগুলো এখান থেকে পড়া লাগবে। সিএফসি, এই যে এদের সংকেত কিভাবে লেখে এগুলো আমরা তোমাদের শিখাইছি। সিএফসি 11, 11 মানে কি, 11-এর সাথে 90 যোগ করবা, হয় কত, 101। তাহলে প্রথমটা হলো কার্বন, 2 নাম্বারটা হাইড্রোজেন, 3 নাম্বারটা হলো ফ্লোরিন। তাহলে কার্বন তো একটা, হাইড্রোজেন নাই, ফ্লোরিন কয়টা দেবো, একটা। কার্বনের বাকি হাতে কয়টা, 3টা, কারণ কার্বনের হাত তো 4টা, একটা গেল, বাকি 3টা, তার মানে 3টা সিএল। ঠিক আছে, তেমনি দেখবে যে 113, 113-এর সাথে 90 যোগ করলে হয় 213, 203। তার মানে 2 নাম্বারটা হলো কার্বন, 0 হলো হাইড্রোজেন, আর ফ্লোরিন হলো 3। তার মানে 2টা কার্বন, মানে এই যে কার্বন একটা দিলাম, এই যে কার্বন একটা দিলাম। এন্ড ফ্লোরিন আমার 3টা, তাহলে একজনকে 2টা ফ্লোরিন দিলাম, আরেকজনকে একটা ফ্লোরিন দিলাম। তাহলে এই কার্বনের এই পাশে একটা হাত গেছে, এই পাশে 2টা ফ্লোরিন, তাহলে আর একটা হাত ফাঁকা, তাহলে আরেকটা ফ্লোরিন। এই কার্বনের এই পাশে একটা হাত গেছে, এক পাশে একটা ফ্লোরিন, তাহলে বাকি থাকে 2টা, তার মানে 2টা ক্লোরিন দিয়ে দেবো। তাহলে দেখো মিলে গেছে। ঠিক আছে, উল্টা ঠিক এইটা থেকে যদি এইটা বের করতে বলে, এটারে সিএফসি না বলে ফ্রিয়নও বলতে পারে, ফ্রিয়ন, ফ্রিয়ন 12 বলতে পারে। তার মানে সংকেত কি, 90 যোগ করে এটা করবো। আর যদি এরকম সংকেত দেয়, তাহলে প্রথমে কার্বন সংখ্যা দেখবা, তারপর হাইড্রোজেন, তারপর ফ্লোরিন, যে সংখ্যাটা হবে তার থেকে 90 বাদ দিবা। কয়টা কার্বন, কয়টা হাইড্রোজেন। সিএফসি কিন্তু ওজন স্তরে ক্ষয় করে, সিএফসি হলো প্রধান, বাকি এগুলো আসলে ক্ষয় করে, কিন্তু সিএফসি সব থেকে বেশি ক্ষয় করে। সিএফসি কি করে, ওজন রে ভেঙে দেয়। ঠিক আছে, ওজন রে ভেঙে দেয়া। অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টির জন্য 3টে অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এদের তৈরি করার জন্য গ্যাসও আমার কি, কত, সালফার ডাইঅক্সাইড গ্যাস, সালফার ট্রাইঅক্সাইড গ্যাস, আর NOx। NOx মানে কি, কত, NO হইতে পারে বা NO2 হইতে পারে, বাকিগুলো কিন্তু হবে না, মানে অক্সিজেনের পাশে সংখ্যা থাকা লাগবে। তাহলে এই যে গ্যাসগুলো আছে, এই 4টা গ্যাস মেনলি, NOx মানে নাইট্রোজেনের অক্সাইড, অক্সিজেনের পাশে অবশ্য 1 2 থাকা লাগবে, এটা SO2 আর SO3 এরা তৈরি করে। তো গ্যাস হিসেবে এরা, আর অ্যাসিড হিসেবে কিন্তু ওই 3টা তৈরি করে। পিএইচ কত হয়, কত, অ্যাসিড বৃষ্টির পিএইচ এই যে 3.5 থেকে 5.6 এর মধ্যে, 3.5 থেকে 5.6 এর মধ্যে। এফজিডি প্ল্যান্ট, এটা হলো কি, যেখান থেকে সালফার ডাইঅক্সাইডের বিষাক্ত গ্যাস বের হয়, সেখানে আমরা ক্যালসিয়াম কার্বনেট চুন মিশ্রিত একটা পানি স্প্রে করার মতো করা হয়। তাহলে ওটার মাধ্যমে কি, জিপসাম এখানে তৈরি হয়, জিপসামের সঙ্গে থেকে ক্যালসিয়াম সালফেটটা 2 NO পায়। এবারে দেখো 3টা তত্ত্ব আছে, একটা আরহেনিয়াস তত্ত্ব, একটা ব্রনস্টেড লাউরি মতবাদ, আর একটা অ্যাসিডিও। তাহলে আরহেনিয়াস শর্টকাটে লিখছে, আরহেনিয়াস তত্ত্ব। একটা হলো ব্রনস্টেড, শর্টকাটে লিখছে ব্রনস্টেডের আরেকটা নাম হলো প্রোটোনিয়া মতবাদ। প্রোটোনিয় বা হলো কি, অনুবন্ধী অ্যাসিড ক্ষার, অনুবন্ধী অ্যাসিড ক্ষার। আর আরেকটা আছে কি, লুইস। ঠিক আছে, এই যা আরহেনিয়াস এর মধ্যে অ্যাসিড কে, কত, যে হলো H+ থাকে, আর বেস কে, কত, ক্ষার, যার মধ্যে OH- থাকে। ব্রনস্টেড লাউরির মধ্যে কি, কত, অ্যাসিড হলো কি, কত, প্রোটন, প্রোটন দান করে, প্রোটন মানে কি, কত, H+ না, দান করে। আর বেস কি, কত, প্রোটন বা H+ গ্রহণ করে। ঠিক আছে, আর লুইস কি, কত, খুব সুন্দর একটা ভিডিও দেওয়া আছে এটার উপর। ঠিক আছে,
লুইস হলো কি কত, অ্যাসিড হলো ইলেকট্রন গ্রহণ করে। তাহলে দেখো প্রোটন ত্যাগ করলেও অ্যাসিড, আবার ইলেকট্রন গ্রহণ করলেও অ্যাসিড, ঠিক আছে। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, প্রোটন ত্যাগ হয় বা ইলেকট্রন গ্রহণ হয়। তাহলে অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করে আর বেস কি করে, ইলেকট্রন ত্যাগ করে। ক্লিয়ার? তো প্রথমটা লাস্টেরটার মধ্যে কনফিউশন নেই, মাঝখানে যে ব্রোনস্টেড মতবাদ, এটাতে মনে রাখবা একটা অ্যাসিড প্রোটন ত্যাগ করে আর বেস কিন্তু প্রোটন গ্রহণ করে। অ্যাসিড প্রোটন ত্যাগ করার পর যা তৈরি করে সেটা হলো ক্ষার, অনুবন্ধী ক্ষার। আর ক্ষার প্রোটন গ্রহণ করার পর যেটা তৈরি করে সেটা হলো অনুবন্ধী অ্যাসিড, তাই না? এটা তোমরা জানো। মানে অ্যাসিড তৈরি করে ক্ষার, ক্ষার তৈরি করে অ্যাসিড, বাট অনুবন্ধী তৈরি করে। আর কোনো একটা অ্যাসিড যত শক্তিশালী তার অনুবন্ধী ক্ষার তত দুর্বল, ক্ষার যত শক্তিশালী তার অনুবন্ধী অ্যাসিড, মানে একটা আরেকটা উল্টা, ঠিক আছে। তাহলে যে ক্ষার হইতে গেলে আরহিনিয়াসের মতো ওইস থাকা লাগবে, ওইস না থাকলে কিন্তু হবে না। ব্রনস্টেড লাউরি, এই যে অম্ল, এটা 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 থেকে আসে। দেখো এখানে দেখো এই সেল, সে কি করছে, একটা হাইড্রোজেন ত্যাগ করে এই যেটা তৈরি করছে। তাহলে এই সেল হাইড্রোজেন ত্যাগ করছে, এর জন্য সে অ্যাসিড, তাই না? তাহলে এই সেল কি করছে, একটা হাইড্রোজেন ত্যাগ করে এটা তৈরি করছে, এর জন্য সে অ্যাসিড। অ্যান্ড ত্যাগ করার পর যা তৈরি করলো সেটা হলো কি, অনুবন্ধী ক্ষার, ঠিক আছে। তেমনি পানি দেখো, একটা এর থেকে হাইড্রোজেন গ্রহণ করে এটা তৈরি করে। তাহলে পানি হাইড্রোজেন গ্রহণ করে, এর জন্য সে ক্ষার। আর তৈরি করছে কি, কত অনুবন্ধী অ্যাসিড তৈরি করছে, ঠিক আছে। তো কিছু কিছু যৌগ আছে, উভধর্মী যৌগ আছে, উভধর্মী যৌগগুলো এমসিকিউ খুবই আসে। তাহলে এই যে দেখো উভধর্মী যৌগ, প্রথম একটা হলো পানি, একটা উভধর্মী যৌগ। তারপরে পানি বাদে যারাই উভধর্মী তাদের ক্ষেত্রে মিনিমাম একটা মাইনাস চার্জ থাকা লাগবে অ্যান্ড একটা হাইড্রোজেন থাকা লাগবে। কারণ মাইনাস চার্জ থাকা মানে কি, সে একটা ইস প্লাস গ্রহণ করতে পারবে, তাই না? প্লাস মাইনাসে ভ্যানিশ হয়ে যাবে। আর একটা অতিরিক্ত হাইড্রোজেন থাকা মানে কি, সে একটা হাইড্রোজেন ত্যাগও করতে পারবে। তার মানে সে একটা ইস প্লাস গ্রহণও করতেছে, একটা ইস প্লাস ত্যাগও করতেছে। তার মানে সে কি, উভধর্মী, অ্যাসিড ক্ষার ওইটাই। তাহলে এর মধ্যে দেখো মাইনাস চার্জ আছে, হাইড্রোজেন আছে, তাহলে এই হবে। মাইনাস চার্জ আছে, হাইড্রোজেন আছে, তার মানে কি, এও হবে। মাইনাস চার্জ আছে, হাইড্রোজেন আছে, মাইনাস চার্জ আছে, হাইড্রোজেন আছে। তাহলে যাদের যাদের মধ্যে মাইনাস চার্জ হাইড্রোজেন দুইটাই আছে তারা হলো কি, উভধর্মী। পানি একটা ব্যতিক্রম, এর মধ্যে মাইনাস চার্জ দিয়ে নেই, বাট সে উভধর্মী। তো পানির অনুবন্ধী ক্ষার চাইতে পারে, অনুবন্ধী ক্ষার আর অনুবন্ধী অ্যাসিড, দুইটাই চাইছে। শোনো, নর্মালি চিন্তা করবা, পানির অনুবন্ধী ক্ষার চাইছে, পানির অনুবন্ধী ক্ষার চাইছে। তাহলে অনুবন্ধী কিছু যদি চায়, পানির অনুবন্ধী ক্ষার চাইছে, তার মানে পানি নিজে কি হিসেবে কাজ করছে, অ্যাসিড হিসেবে কাজ করছে। এর অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার কে তৈরি করে, একটা অ্যাসিড তৈরি করে, প্রোটন ত্যাগ করার পরেই তো তৈরি করে। তাহলে অবশ্যই এর অনুবন্ধী ক্ষার চাইছে, তার মানে যৌগটা একটা অ্যাসিড। আর অ্যাসিড কি করে, প্রোটন গ্রহণ করে। তাহলে এর সাথে একটা প্রোটন গ্রহণ করাই দাও। তাহলে ওর সাথে একটা প্রোটন গ্রহণ করলে কি হবে, এইচ প্লাস, একটা অতিরিক্ত হাইড্রোজেন বাড়বে। তিনি পানির অনুবন্ধী অ্যাসিড চাইছে, তাহলে পানির যদি অনুবন্ধী অ্যাসিড চাই, তাহলে পানি নিজে কি হিসেবে কাজ করবে, ক্ষার হিসেবে। অনুবন্ধী অ্যাসিড চাইলে ক্ষার হিসেবে কাজ করে। আর ক্ষাররা কি করে, প্রোটন। আচ্ছা এখানে, এখানে প্রথমটা দেখো, প্রথমে পানির অনুবন্ধী ক্ষার চাইছে, তার মানে পানি কি অ্যাসিড হিসেবে কাজ করবে। তাহলে অ্যাসিড কি করে, কত প্রোটন ত্যাগ করে, তাহলে ওর থেকে একটা প্রোটন ত্যাগ করাই দাও, মানে OH মাইনাস হবে। আর অনুবন্ধী অ্যাসিড চাইছে, তার মানে পানি কি হিসেবে কাজ করছে, ক্ষার হিসেবে। ক্ষার কি করে, প্রোটন গ্রহণ করে, তাহলে ওর সাথে একটা প্রোটন গ্রহণ করাই দাও, শেষ। তাহলে তোমার যা চাবে তার উল্টাটা হিসেবে সে কাজ করে। আর ওই হিসেবে কাজ করলে তার যা করার কথা তার সাথে করাই দিবে, তাহলে হয়ে গেছে, ঠিক আছে। তার অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষার, এটা একটা এমসিকিউ খুবই 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 আসে, এমসিকিউ খুবই আসে, এমসিকিউ খুবই আসে। আর কোন একটা যৌগ যত শক্তিশালী তার অনুবন্ধী জিনিস কিন্তু তত দুর্বল, মনে রাখো, ঠিক আছে। দেখো একটা তীব্র অ্যাসিড না, দেখো এই যে ক্লোরিনটা তৈরি করছে এটা কিন্তু মৃদু ক্ষার, মানে তীব্রটা কি, দুর্বল তৈরি করে, এটা বক্স টস কিছু করা লাগবে না, শুধু মনে রাখো তীব্র তীব্র দুর্বল তৈরি করে। এবার আসলে লুইস অ্যাসিড, অ্যাসিড কি ইলেকট্রন গ্রহণ করে আর লুইস ক্ষার কি ইলেকট্রন ত্যাগ করে। তাহলে লুইস ক্ষার যদি ইলেকট্রন ত্যাগ করে তার মানে তার ইলেকট্রনের অধিক্য থাকবে, তাই না? তার মানে অবশ্যই তার মুক্তজোড় ইলেকট্রন থাকা যাবে। এখন সেহেতু এই মুক্তজোড় ইলেকট্রনটা একবারে দান করবে না, তাহলে তো তারই ব্যালেন্স নষ্ট হয়ে গেল, তাই না? তার মানে এটার আমরা কি করি, সন্নিবেশ বন্ধনের মাধ্যমে দেয়। সন্নিবেশ বন্ধন মানে কি, এর মুক্তজোড়টা অরে দিয়ে দিবে, বাট ওইটা অরো থাকে, ওইটা অরো থাকে, তাই না? এই লাইন আমরা অনেক পড়ছি। তার মানে লুইস অ্যাসিড একবারে টান টান মুখস্থ, বিশেষ করে AlCl3 BF3 খুবই খুবই আসে, FeCl3। লুইস অ্যাসিড, লুইস ক্ষার কি, এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের জিনিস থাকবে, নাইট্রোজেন আর হাইড্রোজেন। কারণ নাইট্রোজেনের যৌগগুলোতে একটা মুক্তজোড় ইলেকট্রন থাকে, আর অক্সিজেন, অক্সিজেনের যৌগগুলোতে দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকে। তাহলে মুক্তজোড় আছে, এই যে দেখো নাইট্রোজেন, এই যে দেখো অক্সিজেন, এই যে অক্সিজেন, এই যে দেখো নাইট্রোজেন, তাই না? তাহলে নাইট্রোজেন অক্সিজেনের যৌগগুলো কিন্তু কি, ক্ষার হইতেছে, তাই না? তাদের মুক্তজোড় ইলেকট্রন আছে।
আর AlCl3 BF3 এদের যেহেতু ইলেকট্রনের ঘাটতি আছে, এরা ইলেকট্রন চায়। দেখো এই যে BF3 বোরনের লাস্টে ইলেকট্রন কয়টা? 3টা, কারণ তার পারমাণবিক সংখ্যা 5, শেষ কক্ষপথে থাকবে 3টা। অর 3টা, দেখো 3টা ফ্লোরিনের সাথে 3 দুগুণ 6টা হয়ে গেছে বন্ধন করে, তাহলে তার তো 2টা ঘাটতি থাকলো না। এজন্য সে অ্যামোনিয়ার 2টা দেখো তীর চিহ্ন, মানে কি সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে, ফলে এই 2টা এখন কিন্তু অ্যারো, আবার এই 2টা অ্যারো, তাই না? ফলে এখানে অনুবন্ধী অ্যাসিড ক্ষার যে ইয়ের মাধ্যমে যুক্ত হয়, শোনো লুইস অ্যাসিড ক্ষার যেভাবে যুক্ত হয় সেটা হলো কিন্তু সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, সন্নিবেশ, ঠিক আছে? আর একজন ইলেকট্রনের ঘাটতি থাকে আর একজন ইলেকট্রন বেশি থাকে, তাহলে এমসিকিউ কিন্তু এটা আসে। লাস্টে এখানে এই যে কোনটা পানি, এটা আমাদের বছরে আসছিল, 21 সালে আসছিল, হিমবাহ বা তুষার, এটা হলো 74%। মানে কি উত্তর মেরু দক্ষিণ মেরুর বরফ, তার মানে উত্তর মেরু দক্ষিণ মেরু বুঝাইতে আসলে কি এই যে হিমবাহ, এটাই বুঝাইতেছে। এই দুইটা মেরুর মধ্যে কোন মেরুতে বেশি বরফ থাকে? কত? উত্তর মেরুতে। তাহলে অপশনে যদি উত্তর মেরু থাকে সব থেকে তাকাবো ওইটাই। এটা আমাদের বেলা দিছিল, বাট আমরা আসলে এই টেকনিকটা বুঝি নাই, ঠিক আছে না? হিমবাহ না দিয়ে উত্তর মেরু দিছে একটা অপশনে, দক্ষিণ মেরু দিছে একটা অপশনে, তো আমরা তো বুঝি নাই যে উত্তর মেরুতে বেশি বরফ থাকে, তাহলে অ্যান্সার হবে কিন্তু উত্তর মেরু। আর ওইভাবে যদি থাকে তার মানে যে মেরু অঞ্চলের বরফ বা হিমবাহ যে কোনো একটা থাকতে পারে, এটা 74%। এরপর ভূগর্ভস্থ পানি 22%, বিভিন্ন হ্রদে 0.3%, ঠিক আছে? এবার বৃষ্টি রূপে আসে বিভিন্ন নদী থেকে আসে, এটা হলো মিঠা পানির উৎস, বুঝছো? এবার দেখো ক্ষরতা। তো পানির ক্ষরতা মানে কি? পানিতে এই যে কয়েকটা আয়ন আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এদের যদি লবণ থাকে তাহলে পানিটা ক্ষর হয়। মানে ওই পানি তুমি যদি সাবান দিয়ে বা ডিটারজেন্ট দিয়ে ধোও, কাপড় দেখবে কাপড়ের ময়লা পরিষ্কার হয় না, মানে ওই ডিটারজেন্টটারে নষ্ট করে দেয়। তাহলে ক্ষরতা এমন একটা ধর্ম যেটা দেখি সাবান রে ক্ষয় করে ফেলে, ডিটারজেন্ট ক্ষয় করে ফেলে, এদের ধুইতে দেয় না, ঠিক আছে? তাহলে এটা দুইটা ক্ষরতা আছে, একটা স্থায়ী একটা অস্থায়ী। অস্থায়ী ক্ষরতা অল টাইম মনে রাখবা বাইকার্বনেট লবণ থাকবে। কি থাকবে? বাইকার্বনেট। বাইকার্বনেট মানে কি? HCO3। বাইকার্বনেট মানে কত? HCO3 আয়ন থাকবে। আর পানির স্থায়ী ক্ষরতা হবে কখন? কত? যখন ক্লোরাইড আর সালফেট, মানে ওই তিনটা যৌগের ক্লোরাইড আর সালফেট যদি থাকে, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, তাহলে স্থায়ী ক্ষরতা। তাহলে এর ফুটাইয়া দূর করা যাবে না, এটা আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে দূর করা লাগে। আর অস্থায়ী ক্ষরতা মানে কি? বাইকার্বনেট যদি থাকে, তাহলে তারে কিন্তু তাপ দিলেই কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা কি উড়ে চলে যায়। তাহলে অস্থায়ী ক্ষরতা কি কথা? তাপ দিলেই কিন্তু মৃদু, মানে তাপ দিলে কিন্তু এটা দূর হয়ে যায়, ঠিক আছে? উত্তপ্ত করলে দূর হয়ে যায়। পানির ডিও, ডিও মানে কি কত? ডিজলভ অক্সিজেন, মানে পানিতে কতটুকু অক্সিজেন দ্রবীভূত আছে, এটা হলো ডিও, ঠিক আছে? পানিতে যতটুকু অক্সিজেন আছে। ডিও 5 মানে কি? 1 লিটারে 5 মিলিগ্রাম আছে। বিওডি মানে কি কত? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, মানে ওই পানির মধ্যে যেই বস্তুগুলো আছে সেই বস্তুগুলোকে আমি পচাইতে চাই, পচায়া জারিত করতে চাই, তাহলে যতটুকু আমার অক্সিজেন ব্যয় হবে সেটা হলো বিওডি। তাহলে বিওডি মানে কি? অক্সিজেন ব্যয় হইতেছে, ঠিক আছে? আর ডিও মানে কি? কতটুকু অক্সিজেন আছে। তাহলে শুরুতে তুমি একটা পানির ডিও মাপলা, মানে কতটুকু ডিও আছে, অক্সিজেন আছে, মাপলা। 5 দিন পর আবার মাপলা, মাইপা দেখলে কতটুকু হয়েছে, দুইটা বিয়োগ করলে, তাহলে যতটুকু পাইছো তার মানে ততটুকু কি মিসিং হয়ে গেছে না, বা ব্যবহার হয়ে গেছে, তাহলে এটা হলো বিওডি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু খ নাম্বারে আসে। বিওডি এত বলতে কি বুঝো? বিওডি ডেফিনেশন বলো। তাহলে এই যে বিওডি 5 বলতে কি বুঝো, এটা হলো মুখস্থ রাখবে। তাহলে বিওডি মানে কি? অক্সিজেন ব্যবহার, যত অক্সিজেন ব্যবহার কম হবে ততই ভালো না? কারণ পুকুরে তো মাছও আছে বা পানিতে মাছ টাছ আছে, তাদের তো অক্সিজেন লাগবে। অক্সিজেন যদি আমি অন্য কাজে ইউজ করে ফেলি, এই যে পুকুরের পাতা পড়ে না, পুকুরের মধ্যে পাতা পড়ে, কাঁচা পাতা, তারপর কি পুকুরে পচে যায়, ওই পচে যাওয়ার জন্য কিন্তু অক্সিজেন খরচ হয়েছে। তাহলে যখন 1 থেকে 2 হয়, 1 থেকে 2 হলে কিন্তু খুবই ভালো, 3 হলে মোটামুটি ভালো, 6 হলো অনুমোদিত মাত্রায়, এর বেশি হলে খারাপ। তাহলে অক্সিজেন তুমি যত কম ব্যবহার করবে তত ভালো। এটা হলো উইংক্লার পদ্ধতিতে ব্যবহার করা হয়, আয়োনোমেটিক পদ্ধতি। এই যে বিওডির মাত্রা কত? 10। সিওডি মানে কি কত? এই যে সিওডি, ওই কিন্তু শুধু বিওডি মানে কি? বায়োলজিক্যাল, মানে শুধুমাত্র জৈব বস্তু। আর এটা কিন্তু জৈব আর অজৈব, পচনশীল অপচনশীল দুই ধরনের বস্তুকে জারিত করে কার্বন ডাই অক্সাইড এমন এটা তৈরি করে, এটা হলো সিওডি, ঠিক আছে? তাইলে সিওডির মান কি? বেশি লাগবে না, কারণ ওই তো শুধু জৈব বস্তু পচায়, বাট এই জৈব অজৈব দুইটাই পচায়। তাহলে এখান থেকে একদম মুখস্থ প্রত্যেকটা, পি চলে এত, এটা এত, এটা এত, এটা এত। এই যে টিডিএস, বিওডি, সিওডি, ডিও আর পিএইচ, এদের খুবই উপর লাগে। আর এটা একটু দেখতে পারো, তুলনামূলক কম আসে। এই যে ইউট্রিফিকেশন মানে কি? কত পানিতে মাছ মরে গেছে, পানিতে অক্সিজেন কম, ওই মাছ আরো পইচা পানির আরো দুর্গন্ধযুক্ত গ্যাস হয়ে গেছে, সবকিছু পইচা একেবারে একাকার, এটার ইউট্রিফিকেশন বলে।
এবার কিছু ভারী ধাতু আছে, এই ভারী ধাতুগুলোর প্রভাব আমাদের খাদ্য শৃঙ্খলা যে কি কি ঝামেলা করছে ভারী ধাতুগুলো, এটা কিন্তু এমসিকিউ খুবই খুবই এখান থেকে আসে, একটা এমসিকিউ এখান থেকে আসে। তাহলে ভারী ধাতুর মধ্যে মনে করো কে কে আছে, কত আর্সেনিক, ক্যাডমিয়াম, লেড, ক্রোমিয়াম, ভারী ধাতু, এরা কিন্তু খাদ্য শৃঙ্খলা গেলে ঝামেলা। তাহলে আর্সেনিক হলো বিষের রাজা, এখানে একটু মনে রাখো। এই যে আর্সেনিক +3 অবস্থা, জারণ অবস্থা জীবজগতের উপর সব থেকে বেশি। হু এর নিরাপদ মাত্রা, নিরাপদ থাকে 0.1, আর সর্বোচ্চ সহনশীল, সর্বোচ্চ সহিংসুল বা সর্বোচ্চ মাত্রা বা থ্রেশহোল্ড লেভেল যদি বলে এত, আমরা এত পর্যন্ত আমার শরীর সহ্য করতে পারে, বাট নিরাপদ মাত্রা কত, 0.01 মিলিগ্রাম পার লিটার, মানে কি পিপিএম, তাহলে পিপিএমও থাকতে পারে, এটা না থাকে। তাহলে যদি সহনশীল মাত্রা বলে, সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা বলে, সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা 0.05। আর যদি নিরাপদ কথাটা থাকে, হু যদি থাকে আর নিরাপদ যদি থাকে, এই দুইটা কথা উল্লেখ থাকলে 0.01। আর্সেনিকের কারণে দেখো কি কি হয়, অ্যাকিউট ক্রনিক ডিজিজ হয়, কার্সিনোজেনিক হয়। দেখো পায়ের মধ্যে কি হয়েছে, ব্ল্যাক ফুট ডিজিজ, তাই না? পা কালো হয়ে গেছে না, এটাকে কি বলে, ব্ল্যাক ফুট ডিজিজ। চামড়া ধ্বংস হয়ে যায়, ক্যাটিনাইজেশন হয়। এই যে খাদ্য শৃঙ্খলা, এই যে আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, এগুলো ভারী ধাতু। এখান থেকে এমসিকিউ একটা আসেই, যে কার অভাবে কি হয়। ক্রোমিয়ামের কারণে কি হয় দেখো, এই যে আরবিসিতে লৌহ শোষণ বাধা পায়, ফলে কি রক্ত শূন্যতা হবে না, অ্যানিমিয়া হবে, অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা। এই একটা মিনিট মনে রাখো। এখানে ব্যাটারি নিয়ে একটা কথা বলছে, একটু। এরপরে দেখো ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম মানে হাড্ডি গুড্ডি, তোমার অস্থি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অস্থি ভঙ্গুর হয়ে যায়, ভেঙে যায়, মানে হাড্ডি নিয়েই কথা, ফুসফুসে অস্বাভাবিক হয়। আর লিথাল ডোজ হলো 1 গ্রাম, মানে 1 গ্রাম দিলে লিথাল হয়ে যাবে এটা, ঠিক আছে? এবার দেখো ইটাই ইটাই আউচ আউচ, এই রোগটা হয়, মানে এটা কিন্তু অস্থিরই রোগ। ক্যাডমিয়ামের কারণে কিডনি নষ্ট হয়ে যায়, প্রোস্টেট ক্যান্সার ও ফুসফুস ক্যান্সার হয়। আচ্ছা, আরেকটা এখানে ছিল না, এই যে লেড, লেড তো বাকি গেছে, দাঁতের মাড়ি নীলাভ হয়ে যায়। এই দেখো হিমোগ্লোবিন, ফলে এরও কিন্তু অ্যানিমিয়া হইতেছে, একটু আগে দেখলাম কি কত, ওটার কারণে অ্যানিমিয়া হইতেছিল, তাই না? ক্রোমিয়ামের কারণে ক্রোমিয়ামের কারণে অ্যানিমিয়া হইতেছিল, ক্রোমিয়ামের কারণে, এর কারণে কিন্তু অ্যানিমিয়া হয়। শিশুর বুদ্ধি টুদ্ধি কমে যায়, আর গর্ভবতী মা মৃত সন্তান প্রসব করে, যে পোলাপানটা হয় সেটা কিন্তু মৃত হয়ে যায়। তাহলে এখানে এই কয়েকটার কাজ ছিল, এতে শেষ। অবশ্যই অতের অনুসরণগুলো ভালো করে পড়বা। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফিজ সবাইকে।